আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইরানের ফোর্দোস সহ ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, তেহরান শান্তির পথে না এলে আরও হামলা হবে বলে ট্রাম্পের ঘোষণা। জ্বালানি তেল হার্টের রিংয়ের কর কমিয়ে জাতীয় বাজেট পাস, আইন বাতিল হলেও রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে সাদা করা যাবে কালো টাকা। শেখ হাসিনা ও সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনার সহ ১৯ জনের বিরুদ্ধে বিএনপির মামলা, নির্বাচনে অনিয়মের অভিযোগ। শেষ দিনে ইসিতে এনসিপি সহ বিভিন্ন দলের নিবন্ধন আবেদন, বর্তমান কমিশন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আপত্তি। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র, লন্ডন বৈঠকের পর উন্নয়ন সহযোগীরা কর্মপরিকল্পনা ঠিক করছে বিএনপির মন্তব্য। এবং এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন সোমবার, তরুণদের আরও বেশি বই পড়তে গুণী সমাজ চিন্তকের তাগিদ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজশাহী সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salan Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতে ইরান ইসরায়েল যুদ্ধ। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে না এলে আরও বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দাবি, স্থাপনাগুলোতে কিছুই ছিল না। হামলাকে জঘন্য উল্লেখ করে সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার ইরানের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সুলতানা হিমুর রিপোর্ট। ইরান ইসরায়েল সংঘাত এড়াতে বৃহস্পতিবার ইরানকে ২ সপ্তাহ সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দুদিন না পেরোতেই স্থানীয় সময় রোববার ভোরে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাডার ফাঁকি দিতে সক্ষম B-2 স্টেলথ বোমারু বিমানের মাধ্যমে বাংকার বাস্টার নামে পরিচিত বোমা হামলা চালানো হয়েছে। ভূগর্ভস্থ ফোর্দো কেন্দ্রে ফেলা হয়েছে ৬টি বাংকার বাস্টার। এক একটি বোমার ওজন ১৩,০০০ কেজি। জাতির উদ্দেশ্যে ভাষণে হামলা সফল হয়েছে বলে জানান ট্রাম্প। বোমা মেরে 3টি পারমাণবিক স্থাপনা নিশ্চিহ্ন করে দেওয়ার দাবি করেছেন তিনি। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. ইরানকে শান্তির পথে আসতে হবে, না হয় মর্মান্তিক পরিণতির মুখে পড়তে হবে, এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। হামলার পর টেলিফোনে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আশ্রয়কেন্দ্র থেকে বাসায় ফেরা এখন নিরাপদ উল্লেখ করে জনগণকে জানিয়েছে ইসরায়েল। পশ্চিম ইরানে নতুন করে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান, তবে তাদের দাবি স্থাপনাগুলো আগেই খালি করা হয়েছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরীতে হামলা ও গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিন্দা জানিয়েছেন কিউবা ও ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশ। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেক্সিকো। সুলতানা হিমু, চ্যানেল আই।
এবারে অন্যান্য প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-2026 অর্থ বছরের জাতীয় বাজেট পাশ করা হয়েছে। বড় কোনো পরিবর্তন ছাড়াই 7,90,000 কোটি টাকার বাজেট পাশ করা হলো। বাজেট পাশ করে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, চমক না থাকলেও চ্যালেঞ্জ আছে, ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, পুরনো পথ খুব দোষের নয় বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রস্তাবিত বাজেটে অল্প কয়েকটি পরিবর্তন এনে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে কিছু ক্ষেত্রে কর কমানো হয়েছে, বাড়ানো হয়েছে সামাজিক নিরাপত্তা খরচ, মূল্যস্ফীতি কমিয়ে 6.50 করার লক্ষ্য ঠিক করা হয়েছে, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 5.50%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ডেন্টাল ও ইঞ্জিনিয়ারিং কলেজের কর 15 থেকে কমিয়ে 10% করা হয়েছে। কমানো হয়েছে সম্পত্তি হস্তান্তর কর। নতুন সময়ে নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেট বাস্তবায়ন সহজ নয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, পুরনো পথ যে খুব দোষের তা নয়। আমরা যে একটা বিশেষ সময় যে চ্যালেঞ্জগুলির জন্য আসছি, সে বাজেট করাটা খুব সহজ না। অনেকে বলছে অর্থনীতিবিদরা, এটা করা ভালো ছিল, ওইটা করলে আরো ভালো হতো। উনি পুরনো পথে চলেছেন, পুরনো পথে চলার একটা ইসে আছে। পুরনো পথ ঠিক আছে, হাইওয়ে হয়, গ্রামের মেঠো পথ কিন্তু হাইওয়ে হয়। অতএব পুরনো পথ চললে যে খুব দোষের তেমন না। আমরা বলছি কিছু কিছু অপ্রয়োজনীয় ব্যয় হয় ক্ষেত্রে, এবং ভবিষ্যতে যারা আসবেন তারা হয়তো আরেকটু রেশনালাইজ করবে, হয়তো কমবে না, কিন্তু ব্যয়গুলো কিন্তু আরো সাশ্রয়ী করবে, আরো বেটার করবে। কালো টাকা সাদা করার আইন বাতিল করা হয়েছে, তবে রিটার্ন দাখিলের সময় বাড়তি কর দিয়ে টাকা সাদা করা যাবে। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন, এটা কিন্তু মিসনোমার। কালো টাকার মধ্যে আমরা বলেছি সুযোগ দেওয়ার জন্য, সেটা প্রথমত একটা ঢালাই ছিল 15 বছরের সাথে, আমরা আসার পরপরই বাদ দিয়ে দিই। সেকেন্ড যেটা ছিল যে আমরা বলেছি যে একটু ভ্যালুয়েশন বেশি করে দেব, সেটা আমরা বলেছি আর দরকার নয়, ওটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। কমানো হয়েছে আমদানি করা পরিশোধিত জ্বালানি তেল, হার্টের রিং, চোখের লেন্স সহ কয়েকটি পণ্যের মূল্য সংযোজন কর বা ভ্যাট। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কাজ আমরা করেছি, সেটা হলো হার্টের রিং এবং চোখের লেন্স, এগুলোতে অ্যাডভান্স ট্যাক্স 5% ছিল। এটা এবার গত জানুয়ারিতে 7.5% হয়ে গেছে সবার জন্য। তা আমরা এটা পুরো জিরো করে দিয়েছি। জাতীয় নির্বাচনের জন্য বাজেটে রাখা হয়েছে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ। সামরিক নিরাপত্তা ব্যয় কৌশলগত কারণে বাজেটে উল্লেখ করা হয়নি বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিগত 3 সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান। মামলায় রকিব, হুদা ও আউয়াল কমিশনের কমিশনার ও সচিবদেরও আসামি করা হয়েছে। এর আগে 2014, 2018 ও 2024 সালে ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইসিতে অভিযোগ জানায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়। আওয়ামী লীগের তরফ থেকেই আপনার প্রার্থী দিয়ে এবং জাতীয় পার্টি এই তাদেরকে কয়েকটা সিট দিয়ে একটা নাটক সাজিয়ে ভোট করেছে। এই যে ভোটটা করেছে নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ দিয়ে থানায় এবং আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, ওই প্রধান কমিশনার এবং মাননীয় আপনাদের সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে অন্যান্য নির্বাচন কমিশনারদের এই অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা দিবেন। শেষ দিনে রাজনৈতিক দলগুলো নিবন্ধন আবেদন জমার তোড়জোড় ছিল নির্বাচন কমিশনে। নতুন দল হিসেবে আবেদন করেছে ছাত্রদের দল, জাতীয় নাগরিক পার্টি, আম জনগণ পার্টি, জনতার পার্টি বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল। নিবন্ধন পাওয়ার বিষয়ে প্রত্যাশার কথা জানিয়ে দলগুলোর নেতারা বলেছেন, নতুন ধারার রাজনীতি করতে চান তারা, তবে ইসির পুনর্গঠন চেয়েছে এনসিপি। নাজিব বেগের রিপোর্ট। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গত 10 মার্চ
গণবিজ্ঞপ্তি জারির পর 20 এপ্রিল পর্যন্ত ইসিতে আবেদন করে 65টি দল। পরে আবেদনের সময়সীমা বাড়ানো হয় 22 জুন পর্যন্ত। শেষ দিনে নিবন্ধন আবেদন জমা দেওয়ার হিড়িক দেখা যায় নির্বাচন কমিশনে। বিভিন্ন দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আবেদন জমা দেন। নিবন্ধন পাওয়া নিয়ে প্রত্যাশার কথা জানায় দলগুলো। বর্তমানে যে প্রচলিত বিধিমালা আছে সেই বিধিমালা অনুযায়ী আমরা জমা দিয়েছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের নিবন্ধন আমরা পাব। আজকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করে যেভাবে চেয়েছেন সেভাবে এগুলো আমরা জমা দিতে সক্ষম হয়েছি। বিকেল 4টায় আবেদন জমা দিতে ইসিতে যান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। দলটি শাপলা প্রতীক বরাদ্দ চেয়েছে, তবে বর্তমান কমিশন নিয়ে আপত্তির কথা জানান দলের নেতারা। আশা করি এর মধ্য দিয়েই অতি দ্রুত সত্বর আমরা নিবন্ধন পাব এবং নিবন্ধনের মাধ্যমেই আমরা আগামীতে কার্যকর সংসদে সরকারি দল হিসাবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে, আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে। আগামীতে এনসিপির নেতৃত্বে সরকার গঠনের কথা বলেন তারা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি জানিয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকে নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়ায় উন্নয়ন সহযোগী সব দেশ তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। রাহুল রায় রিপোর্ট। ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসন চার্জ ডি অ্যাফেয়ার্স সকাল 10টার দিকে আসেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডনে যে বৈঠকটা হয়েছে তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে, সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে খুব দ্রুতই সমাধান সম্ভব বলেও মনে করেন তিনি। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত। এটা ডক্টর ইউনূস সাহেবও বলেছেন, তারেক রহমান সাহেবও বলেছেন, এটার সমাধান আগামী 1 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। কারণ ঐক্যমত যে বিষয়গুলোতে হবে তার বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ তার বাইরে যেতে গেলে আপনাকে জনগণের কাছে যেতে হবে। বাকি বিষয়গুলো যেগুলো তার বাইরে থাকবে, প্রত্যেকটি দল জনগণের কাছে যাবে আগামী নির্বাচনে তাদের ম্যান্ডেট নিয়ে, তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে জনগণ সিদ্ধান্ত দেবে। তারুণ্যের রাষ্ট্রচিন্তার প্ল্যাটফর্ম থেকে শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামে রাজধানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তরুণদের সঙ্গে সিনিয়ররাও অংশ নেন আলোচনায়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা সুনিচি একথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ঘণ্টা খানেকের বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের উপর নির্যাতন, অফিস বন্ধ, নেতাদের ফাঁসি ও আয়না ঘর সহ বিভিন্ন বিষয় তুলে ধরে। এছাড়া শিল্প, বাণিজ্য, ব্যবসায় কিভাবে দুদেশ দ্বিপাক্ষিকভাবে কাজ করবে সে বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশ এবং জাপানের শিল্প, বাণিজ্য, ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় অ্যাম্বাসেডরের সাথে মত বিনিময় করেছেন। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির দিন 29শে জুন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আদালত। মাজেদ হক মান্নার রিপোর্ট। চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে
প্রসিকিউশনে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে সাবেক ডিএমপি হাবিবুর রহমান ছাড়াও আসামি করা হয়েছে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলাম। মামলায় গ্রেপ্তার 4 আসামি, পলাতক 4 জন। অভিযোগ আমলে নেওয়ার পর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পলাতকরা হাজির না হয় এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দিতে প্রসিকিউশন আবেদন জানালে আদেশ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী আদেশ দেন অর্থাৎ যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। পরবর্তী তারিখ 29শে জুন চার্জ হিয়ারিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী রবিবার 8 জন আসামি, 4 জন পলাতক, 4 জন হাজির আছেন, তাদের লইয়া হয়েছে। অভিযোগ গঠনের পর আইনি পদক্ষেপ কি হবে সে সম্পর্কে জানায় প্রসিকিউশন। আইনটা হচ্ছে চার্জ হিয়ারিং হওয়ার পর, চার্জ হিয়ারিং অর্ডার হওয়ার পর ডিফেন্সকে প্রস্তুতির জন্য 21 দিন সময়। এই আইনের ব্যত্যয় হবে না। 21 দিন আছে এবং 21 দিনই পাবে। চার্জ হিয়ারিং তো হয় না, ওই মিনিমাম ওটা দিতেই হবে। আর চার্জ হিয়ারিং এই কগনিজেন্স হওয়ার পরে চার্জ হিয়ারিং এর পর্যন্ত এইখানে রিজনেবল টাইম। এর আগে 21শে এপ্রিল মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা। মাজহুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আবাসন সমস্যার সমাধান সহ 5 দফা দাবি আদায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষের সঙ্গে 1.5 ঘন্টা আলোচনা শেষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টাকে ঝুঁকিপূর্ণ হল পরিদর্শনে আহ্বান জানান শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেছেন, শিক্ষার্থীরা একদিনের মধ্যে সমাধান চায়, যেটা বাস্তবতা বিবর্জিত। রিয়াজ ইসলামের রিপোর্ট। অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে 22 জুন দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়ে শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হলে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এখানে যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয় রিলেটেড, গণপূর্ত মন্ত্রণালয় রিলেটেড, এই 2 মন্ত্রণালয়কে এখানে আসা প্রয়োজন। সবগুলো দাবি যদি পূরণ হয় তখনই আমরা পরবর্তী ব্যবস্থাটা নিব, তার আগে আমরা হল ছাড়ব না। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন নিয়ে কর্তৃপক্ষের কোনো সুস্পষ্ট অগ্রগতি নেই। আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে, অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ছাত্রদের অসহযোগিতার কারণে অ্যালটমেন্ট সম্ভব হচ্ছে না জানিয়ে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলতে চায় না কলেজ প্রশাসন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। দ্রুত ছাত্রাবাসের বাজেট পাস, নতুন ভবন চালু না হওয়া পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা সহ 5 দফা দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সততা, সঠিক নেতৃত্ব ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এর আগে নৌবাহিনীর প্রধান তরুণ নৌ কর্মকর্তাদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। কমিশনপ্রাপ্ত অফিসারগণের নেতৃত্বের শৃঙ্খলা, আনুগত্য, ন্যায়পরায়ণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আজকের দিনটি সকলের জন্য আনন্দের দিন, কারণ বিএনএতে দীর্ঘ 3 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে আজ তোমরা বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করতে যাচ্ছ। এই জন্য তোমাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন।
এক ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন আর কত বছর মেয়াদে ক্ষমতায় থাকবেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়নি। দলগুলো সমঝোতায় পৌঁছতে পারেনি 1972-এর সংবিধানের 4 মূলনীতির বিষয়েও। বামপন্থী দলগুলো বলছে যে ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, রাষ্ট্রের সেই মূলনীতির বাইরে গিয়ে ঐকমত্য মানবে না তারা। জাহাতুল বাকির কেকার রিপোর্ট। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত কমিশনের 5ম দিনের আলোচনা। এদিনের আলোচনায় মূলত প্রধানমন্ত্রীর মেয়াদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির গঠনতন্ত্র এবং সংবিধানের মূলনীতির অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা করে দলগুলো। তবে ঐক্যমতে পৌঁছানো যায়নি। 72-এর সংবিধানে যে মূলনীতি করা হয়েছিল এটা আসলে বাংলাদেশের আর্থসামাজিক ধর্মীয় বাস্তবতা সঠিক নয়। এই জন্য আমাদের এখানে অধিকাংশ দল বলেছে যে এই মূলনীতি পরিবর্তন হতে হবে। বিএনপি বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদের সাথে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি ও উচ্চকক্ষ গঠন করতে গিয়ে রাষ্ট্রের হাত পা বাঁধার পরিস্থিতি তৈরি হবে। যদি হাউসে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে, কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রীত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন, তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের যদি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত সমস্ত জিনিস যদি একটা অথরিটি পাওয়ার ফাংশন দিয়ে এনসিসি গঠন করা হয়, তার সাথে আমরা একমত হতে পারবো না। জামাত, এনসিপি ও সমমনা ইসলামী দলগুলো এক ব্যক্তির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ 10 বছর এবং সংবিধানের মূলনীতির প্রশ্নে 72-এর সংবিধান পরিবর্তনে একই অবস্থানে। কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির ওইখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার কথা, তাদের নিয়োগের ক্ষেত্রে তো প্রধানমন্ত্রীর যদি হাত না থাকে সেক্ষেত্রে ক্ষমতাটা কমে না, বরং ওই জায়গায় ওই জুরিসডিকশনটা থাকারই কথা না। কারণ যেই প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করবে, এক্সিকিউটিভ ক্যানট দেন রিক্রুট। 1972-এর সংবিধানের 4টি মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, এই 4 নীতি বাদ দিলে সংবিধান সংস্কারে কোনো ঐক্যমত্য হবে না বলে জানিয়েছে সিপিবি সহ সমমনা বাম দলগুলো। সংবিধানের অসম্পূর্ণতা আছে, সেটা অন্য আলোচনা, কিন্তু মূলনীতির প্রশ্নে আমরা কিন্তু সব দল একমত ছিলাম, একমাত্র স্বাধীনতা বিরোধীরা ছাড়া। এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই দলগুলোর পক্ষ থেকে বলেছি, এই 4 মূলনীতির প্রশ্নে আমরা অনড়, এইখানে হাত দেওয়া যাবে না। জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে বুধবার উল্লেখিত ইস্যুতে আবারও আলোচনা হবে। এখন পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে। রাজনৈতিক দলগুলো নিজেদের সাথে আলোচনার স্বার্থে 2 দিন বৈঠক মুলতবি রেখেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সরকারের সঙ্গে রাগ দেখানোর সময় চলে এসেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সিপিডির আলোচনায় তিনি বলেন, সরকারের আচরণ দেখে মনে হয় তারা কুম্ভকর্ণের নতুন রূপ ধরেছেন, সবার কথা শুনে কিন্তু কাজ করে না। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, 9 মাসে শুধু বড় বড় কথাই শোনা যাচ্ছে, 1 টাকার বিনিয়োগও আসেনি। রেজুনাজের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে 2025-26 অর্থ বছরের বাজেট পেশের দিনে লেকচার হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগের বাজেট সংলাপ। রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়। মূল প্রবন্ধে সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটে জুলাই আন্দোলনের স্পিরিট একেবারে অনুপস্থিত। আপনারা কি আন্ধা না কানা, আপনারা কি দেখতেছেন না প্রতিনিয়ত আমরা বেকারত্বের হাত বাড়ছে, ফ্যাক্টরিগুলা লে অফে যাচ্ছে, কেন আমরা উটপাখির মতো আচরণ করছি বারবার? এগুলো হচ্ছে রিয়ালিটি, বাস্তব। আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ীদের সাথে সারা দিন রাত থাকি এবং আপনাদেরকে বলি, আপনারা যে বাজেট করছেন আপনারা কিছুর উপরে তো ডিপেন্ড করে করেছেন, সেই উৎসটা তো আজকে আপনার বিকল হয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর আসা সরকার সংস্কারের কথা বলে সময় নষ্ট করছে, কিন্তু কোনো কাজ করছে না বলে সমালোচনা করেন আলোচকরা। একটু ওনারা রাগ করে যেতে পারেন, তারপরে I feel that আমাদের রেগে যাওয়ার সময় হয়েছে অ্যাকচুয়ালি, এবং অযৌক্তিক রাগ নয়। আমি বলি এটাকে পবিত্র রাগ, যে রাগের মাধ্যমে সমাজ
পরিবর্তন করতে হয়, ওই রেগে যাওয়ার মুহূর্ত হয়েছে। বক্তারা বলেন, দেশে অনিশ্চয়তা থাকলে বিনিয়োগ আসবে না, অর্থনীতিও স্থিতিশীল হবে না। যেই সরকারটির কোনো নিশ্চয়তা থাকে না এবং যেই সরকারটি ইনডেফিনিট পিরিয়ডের দিকে যায়, সেই সরকার কখনোই বাণিজ্য, ব্যবসা, অর্থনীতির জন্য সুসংবাদ বয়ে নিয়ে আসে না। বাজেটের সমালোচনা করে আলোচকরা বলেন, এর চেয়ে চ্যাটজিপিটি ভালো বাজেট দিতে পারবে। বাংলাদেশটাকে আমরা একটা সাগরে ফেলছি কিনা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। লেখক ও সমাজ চিন্তক এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন সোমবার। দিনটিকে ঘিরে চ্যানেল আই এর তারকাকথন অনুষ্ঠানে অংশ নেন সর্বজন শ্রদ্ধেয় এই গুণী। চ্যানেল আইকে তিনি বলেন, নতুন প্রজন্মের জন্য ভালো দিক নির্দেশনা প্রয়োজন, তরুণদের আরও বেশি বই পড়ারও তাগিদ দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। ওবায়দুর রশিদের রিপোর্ট। বরেণ্য শিক্ষক, চিন্তাবিদ ও লেখক এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী জ্ঞানচর্চার প্রসার ও মানবিক সমাজ বিনির্মাণে স্বপ্নবান এক মহান ব্যক্তিত্ব। ৯০তম জন্মদিনে তাকে সম্মান জানায় চ্যানেল আই। এই গুণীকে স্বাগত জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। চ্যানেল আইয়ের ঐতিহ্যবাহী অনুষ্ঠান তারকা কথনের বিশেষ পর্বে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে অভ্যর্থনা জানিয়ে বিশিষ্ট সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ৪০টি বইয়ের সংকলন তাঁর হাতে তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের জন্য আজকে এটা খুবই আনন্দের। আপনার শুভেচ্ছা, ৯০তম জন্মদিন। আমি জানি আজকে সারাদিন আপনি নানানভাবে ব্যস্ত থাকবেন, অনেক বিশিষ্ট জনরা আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য আসবে হয়তো, কিন্তু চ্যানেল আইকে যে আপনি সময় দিয়েছেন সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভাবি যে আপনি চ্যানেল আই পরিবারের একজন। আমাদের জন্য সত্যিকারই আলোক পত্রিকা। আপনি আরো বেঁচে থাকুন, আরো সচল থাকুন এবং আমাদেরকে আলোকিত করুন। চ্যানেল আইকে বিশেষ সাক্ষাৎকার দেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। নতুন প্রজন্ম তো ওই পথের নির্দেশ পাচ্ছে না, মানে তাদের সামনে তো কোনো পথের নির্দেশ নাই। জ্ঞানের চর্চা কিন্তু কমে গেছে, খুবই কমে গেছে, এবং জ্ঞানের চর্চা না করলে তো তরুণ প্রজন্ম নতুন পথের সন্ধান পাবে না। তারা তো পুরনো পথের দিয়েই চলবে, তারা নতুন চিন্তা পাবে না, তারা দেশের সমস্যা বুঝতে পারবে না। সেই জন্য জ্ঞানানুশীলনের উপরে খুব গুরুত্ব দেওয়া দরকার, এবং এই জ্ঞানানুশীলন কেবল যে শিক্ষা প্রতিষ্ঠানে হবে তা না, এটা সাংস্কৃতিকভাবে করতে হবে। গণমাধ্যমকে জনগণের পক্ষে স্বাধীনভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয় রাজুক উত্তরা মডেল কলেজের বেস্ট অব দ্য বেস্ট অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি অনুষ্ঠানে। প্রধান অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের আরও যত্নশীল হতে হবে। অনুষ্ঠানে ৪৮ কৃতি শিক্ষার্থীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। আয়োজনে সভাপতিত্ব করেন রাজুক উত্তরা মডেল কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ এনামুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীরা, অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা। গাজায় আরও অন্তত ২০২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া প্রায় ৩ লাখ মানুষকে জোরপূর্বক গাজা শহরের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এই সময় ১,০০০-এরও বেশি বাড়িঘর ধ্বংস করা হয়েছে। আশ্রয়হীনদের ঠেলে দেওয়া হয়েছে গাজা শহরের দিকে, যেখানে প্রয়োজনীয় অবকাঠামো বা আশ্রয়ের কোনো সুযোগ নেই। ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের হামলার স্থানগুলোতে পৌঁছতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে গাজা কর্তৃপক্ষ। নিটল ডাটা বিশেষ সংবাদ।
রাজশাহীর শারদায় পুলিশ একাডেমিতে 168তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ, পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যারিস্টার মোহাম্মদ জিল্লুর রহমান। 357 জন প্রশিক্ষণার্থীর মধ্যে সাব্বির হোসেন শ্রেষ্ঠ টিআরসি ও বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে শ্রেষ্ঠ একাডেমিক হিসেবে নির্বাচিত হন। এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ হয়েছে মোহাম্মদ রকি হাসান ও বেস্ট শুটার নুরুন্নবী মিয়া। প্রধান অতিথি টিআরসিদের সার্টিফিকেট তুলে দেন। পুবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সপ্তাহে প্রথম কার্যদিবসে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 76 পয়েন্ট কমে 4677 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এদিন হাতবদল হয়েছে 397টি কোম্পানি, 271 কোটি 70 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যে আগের কার্যদিবসের চেয়ে 33 কোটি 30 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 16টির, কমেছে 365টির এবং অপরিবর্তিত রয়েছে 16টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানের জয়, মামেলোদির বিপক্ষে 7 গোলের ম্যাচে জয় পেল ডর্টমুন্ড। ফিরে এলাম বিরতির পর। কারিগরি শিক্ষার প্রসারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে কর্মশালা করেছে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অ্যাসেট প্রজেক্টের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অ্যাসেট প্রজেক্টের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মীর জাহিদ হাসান। সভাপতিত্ব করেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ জায়েদ আহমেদ চৌধুরী। খেলার খবর। বিরুদ্ধে বিএনপি মামলা, নির্বাচনে অনিয়মের অভিযোগ। শেষ দিনে ইসিতে এনসিপি সহ বিভিন্ন দলের নিবন্ধন আবেদন, বর্তমান কমিশন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আপত্তি। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র। লন্ডন বৈঠকের পর উন্নয়ন সহযোগীরা কর্মপরিকল্পনা ঠিক করছে, বিএনপির মন্তব্য। এবং এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী 90তম জন্মদিন সোমবার। তরুণদের আরও বেশি বই পড়তে গুণী সমাজ চিন্তকের তাগিদ। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।